আমার কথাটা একটু শুনুন। কোনো রকম প্রতিক্রিয়া বা জবাব না দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল আহান। এ নিয়ে বার কয়েক চেষ্টা করলো তোরা আহানের সাথে কথা বলার, বরাবরই প্রতিক্রিয়া শূন্য। দুপুরে বাড়ি আসার পর 2 ঘন্টা পেরিয়ে গেছে। তখন বসার ঘরে আহান সমস্ত ব্যাপারেই অবগত হয়েছে। মাহিদ আর তার মায়ের সাথে তোরার সম্পর্ক নিয়ে সবটাই ওকে বলেছে আমেনা আর রুবি। সবকিছু শোনার পর শুধু একটা কথাই বলেছিল, তাহলে আর কি, আমাকে তো কেউ এটাও বলার প্রয়োজন বোধ করেনি। আমি আর কে যে আমাকে সবকিছু বলতে হবে। বলে আর কোনো বাক্য ব্যয় না করেই চুপচাপ উপরে উঠে গেছে আহান। তোরা তৎক্ষণাৎই আহানের পিছু পিছু এলেও ওর সাথে কথা বলার সুযোগ পায়নি। আহান দুপুরের খাবারটাও খায়নি। রুবি বেগম ডাকতে এলে তাকে ফিরিয়ে দিয়েছে, আর তোরার সাথে তো কথাই বলেনি। চুপচাপ এড়িয়ে চলেছে ওর প্রতিটি শব্দ, কথা সহ পদক্ষেপও। কি আজব! কাল অবধি তোরা আহানকে ইগনোর করছিল, আর আজ আহানের এতটুকু সময়ের নিশ্চুপতা তোরার বুকটা কাঁপিয়ে তুলেছে বেদনায়। ভারাক্রান্ত মন নিয়ে নিচে নেমে এলো তোরা। আহান বেরিয়েছে গাড়ি নিয়ে, কখন আসবে জানে না। সবকিছু কেমন যেন ফিকে লাগছে তোরার। বিষণ্ণতায় ঘেরা অপ্রতিরোধ্য মন খারাপের পাহাড় সমান জড়ো হলো। হেলতে দুলতে ড্রয়িং রুমের সোফার উপরে বসলো। আজকে মিনু ফুপুকে খুব বেশি মনে পড়ছে তোরার। উনি থাকলে নিশ্চয়ই কিছু না কিছু উপায় বলতো। ফুপুর অনুপস্থিতি তোরার অসহায়ত্ব আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন কি করবে সে? কি হলো, এখন শান্তি হয়েছে তো? কথাটি কর্ণগোচর হলেও কোনো উত্তর করল না তোরা। নিঃশব্দেই বসে রইল। প্রেমা বুকে ভাঁজ করে রাখা 2 হাত টান করে তোরার সামনে এসে দাঁড়িয়ে আবারও বলল, রাগ করে বেরিয়ে গেছে তো আহান, এবার খুব ভাল লাগছে? আমি জানতাম তোমার মতো স্টুপিড আর ইম্যাচিউর একটা মেয়ে কখনোই আহানকে হ্যাপি রাখতে পারবে না। তুমি শুধু পারবে মিসড করতে, যত সব। প্রেমার কথায় আজ আর তোরা গলা বাড়িয়ে কিছুই বলল না। কি বলবে সে? আসলেই তো দোষটা তারই। সে যদি আহানকে জানিয়ে যেত তাহলে তো এত কিছুই হতো না। মাথা নিচু করে বসে রইল তোরা। প্রেমা আরো কিছুক্ষণ ভালো মন্দ বলে বেরিয়ে গেল। ওর যাওয়ার পানে চেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কপোল বেয়ে। সত্যি নিজেকে সবচেয়ে বড় দোষী মনে হচ্ছে তার। কাঁধের ওপরে হাতের স্পর্শ পেয়েই তড়িঘড়ি করে চোখ মুছে মুখে নকল হাসি টেনে তাকালো। মা, বসুন না, কিছু লাগবে? ঘাড় নাড়িয়ে না সূচক মৌন সম্মতি দিল রবি। তোরার পাশে বসলো স্থির মুখায়ব নিয়ে। তোরা আবারও বলল, চা খাবেন তো মা? আপনি বসুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। বলেই হাসি হাসি মুখ করে উঠতে নিলেই রুবি খাতুন এক হাত ধরে থামিয়ে দিল তোরাকে। গুরু গম্ভীর ভঙ্গিমায় ভুরু যুগল কিঞ্চিত নাড়িয়ে বসতে বলল তোরাকে তার পাশে। তোরা কৌতূহলী দৃষ্টিতে চেয়ে বাধ্য মেয়ের মতো বসল। ভদ্র মহিলা কিছুক্ষণ নির্বাক থেকে তার বরাবরের মতো বিচক্ষণ ভঙ্গিমায় বলল, আহান খুব রেগে আছে? মৃদু কণ্ঠের স্পষ্ট বাক্যে তোরার মেকি হাসিতে আবৃত মুখটা মিলিয়ে গেল। মুখ জুড়ে মন খারাপের আধার নামল। কোনরূপ উত্তর করল না তোরা। অপরাধীর মতো গতানুগতিক অনুশোচনায় ঘাড় বুঝিয়ে নিল। বলতে শুরু করল রবি, আমার ছেলে ছোট থেকেই ভীষণ বাক্য সংযত স্বভাবের, তুলনামূলক স্বল্পভাষী আর খুব গম্ভীর। পরিবারের মধ্যেও ভালো সখ্যতা ওর কম। একা থাকতো, পড়াশোনা, ক্যারিয়ার এসব নিয়ে ব্যস্ত ছিল আমার ছেলেটা। এরই মাঝেই একদিন ভীষণ অনাকাঙ্ক্ষিতভাবেই তোমাদের বিয়েটা হয়ে গেল। যদিও আমরা জোরপূর্বক ওকে বিয়ে করতে বাধ্য করেছিলাম। খানিকটা দম নিল, ভারী প্রশ্বাস ছেড়ে আবারও বলতে আরম্ভ করলেন, শুরুতে ভেবেছিলাম আমার ছেলেটা হয়তো সম্পর্কটা মেনে নিতে পারবে না, কিন্তু আস্তে আস্তে আমার এই ধারণাটা নিছকই ভুল প্রমাণিত করেছে আহান। তুমি কতটুকু উপলব্ধি করতে পেরেছ আমি জানি না, কিন্তু আমি সবটাই পেরেছি। আমি তো ওর মা, আমি খুব ভালো করে বুঝি ওকে। হয়তো তোমাদের মাঝে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো সখ্যতা বা চক্ষুগোচর হওয়ার মতো বন্ধন নেই,
তবে যা আছে তা এর থেকেও অনেক বেশি সুগভীর। আহান তোমার প্রতিটি প্রয়োজন, সুবিধা অসুবিধার খেয়াল নিজে রাখে। তোমাকে রোজ ভার্সিটিতে নিয়ে যাওয়া, বাড়িতে আনা, তোমার কোন জিনিসে অসুবিধা, কোনটাতে তোমার ভালো, তোমার আঘাতে কিভাবে যত্ন করতে হবে, সবটার খেয়াল কিন্তু ও খুব যত্ন সহকারে রাখে। আমাদের বলে দিতে হয়নি, কিন্তু ওই যে বললাম না, আমার ছেলে একটু গম্ভীর। শামুকের খোলসের মতোই ওর ওপরের ব্যক্তিত্বটা প্রখর কঠোর। ভেতরে চিন্তা, মায়া বা অনুভূতিতে কানায় কানায় পূর্ণ থাকলেও ও নিজে থেকে কখনো কিছুই প্রকাশ করবে না। ভালোবাসা কি সবসময় মুখে বললেই হয়? এই যে যত্ন, তোমার জন্য ওর দুশ্চিন্তা, তোমাকে না পেয়ে ওর পাগল প্রায় অবস্থা, এগুলো কি ভালোবাসা নয় তোরা? অশ্রুতে পরিপূর্ণ ছলছল নয়ন জোড়া তুলে তাকালো তোরা। বুকের ভেতরটা ধক করে উঠল। সত্যি তো, এভাবে তো সে আগে ভেবে দেখেনি। তোমার অনুপস্থিতি, তোমাকে না পাওয়ায় তোমার চিন্তায় ও উন্মাদের মতো আচরণ করেছে। আর তোমাকে কোনো ছেলের সাথে দেখে তা আগুনে ঘি ঢালার মতো করে কাজ করেছে। পুরুষ কখনোই তার পছন্দের নারীকে অন্য কারোর পাশে সহ্য করতে পারে না, হোক না সে ভাই। আর মাহিদের সাথে তোমার সম্পর্কটাও তো ও জানতো না। এখন বলো তো, যদি দায়িত্ব বোধ নাই থাকতো তাহলে কি এভাবে রাস্তায় রাস্তায় বেড়াতো? যদি অধিকার বোধ নাই থাকতো তাহলে কি মাহিদের সাথে তোমাকে দেখে জবাবদিহিতা চাইতো? যদি হারানোর ভয় নাই থাকতো তাহলে কি এভাবে তোমায় খুঁজতো? আর ভালোবাসা না থাকলে কি দায়িত্ব, অধিকার, হারানোর ভয় এসব থাকতো? অশ্রুপূর্ণ আঁখি যুগল থেকে টপ টপ করে বয়ে গেল বারিধারা। নিজের ভুলটা যেন চোখে আঙ্গুল তুলে দেওয়ার মতো স্পষ্ট হলো। নিতান্তই বাচ্চামি করেছিল সে এতদিন। কান্নার বেগটা বেড়ে ফুপিয়ে উঠল তোরা। ভাঙা ভাঙা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি উনি এতটা চিন্তিত হবে। এমনটা হবে বুঝলে আমি কখনোই যেতাম না, আর কখনো আমি এমন অন্যায় করব না। আমাকে ক্ষমা করে দিন মা। বলেই কান্নায় ভেঙে পড়ল। রুবি খাতুন পরম মমতার সহিত এক হাতে তোরাকে জড়িয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, দূর পাগলি, এভাবে কাঁদতে নেই। মায়ের কাছে আবার কিসের ক্ষমা? আমি তো শুধু তোমাকে বোঝাচ্ছিলাম। স্নেহ ভরা ছোট আদরে যেন মা মা গন্ধটা প্রকটভাবে লাগলো তোরার। মমতার সাহারা পেয়ে আরো দুর্বল হয়ে গেল। কান্না মিশ্রিত স্বরে বলল, আপনারা সবাই আমাকে কত ভালোবাসেন, আমার জন্য চিন্তা করেন, তবুও আমি ভুল করে বসি। সন্তানেরা তো ভুল করবেই মা। আমি না মা তোমার? তোমার বাবার সাথে আমাদের বহু বছরের সম্পর্ক, তোমার মায়ের সাথে বিয়ের পরেও তা বহালই ছিল, কিন্তু পরে ব্যবসায়িক খাতিরে দূর শহরে চলে আসায় যোগাযোগটাও ধীরে ধীরে কমে যেতে শুরু হয়। তুমি হওয়ার পরও আস্তে আস্তে তোমাদের বাড়িতে যাওয়া আসাও কমে আসে। কিন্তু আহানের বাবা আর তোমার বাবার সম্পর্ক বরাবরই অটুট ছিল। তাই তো তারা একে অপরকে কথা দিয়েছিল যে প্রাপ্তবয়স্ক হলে তোমার আর আহানের বিয়ে দেবে। সময়ের সাথে কথাটা আমরা ভুলতে বসলেও বিধাতা সেটা ঠিকই মনে রেখেছিলেন। তাই তো এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবেই বিয়েটা হয়ে গেল। তোরা চমকিত দৃষ্টিতে তাকালো। তাহলে সেদিন দিদুন মামুনিকে এই কথাটাই বলছিলেন? সে তো এই ব্যাপারে সম্পূর্ণই অজ্ঞাত ছিল। তোরার ভাবনার মাঝেই রবি খাতুন বলল, ছেলেটার আমার অভিমান হয়েছে, জানি আমি তোমার সাথে কথা বলছে না, কিন্তু বলবেও যে না, এমন কিন্তু না। তোরা কান্না থামিয়ে রবির কথায় পূর্ণ মনোযোগ দিল। তাই তো, কথা বলছে না তো কি হয়েছে? বলবে যে না, এমনও তো না। কি, পারবে না আমার ছেলের রাগ ভাঙাতে? শাশুড়ির ইঙ্গিত বুঝতে সামান্য অসুবিধা হলো না তোরার। চোখে মুখে অধরে হাসি ফুটিয়ে বার কয়েক মাথা নাড়িয়ে সম্মতি দিল। ঘরের ভেতরে বিরতিহীনভাবে পায়চারি করছে তোরা। আবারও তাকালো দেওয়াল ঘড়িটার দিকে। রাত 12টা পেরিয়েছে, মিনিট 7 পার হয়েছে, অথচ এখনো আহান ফিরলই না। ভেতরের অস্থিরতা ক্রমশ দুশ্চিন্তায় পরিণত হচ্ছে। টুনি এসে পায়ের কাছে গা ঘষতে লাগলো।
তোরা দুই হাতে টুনিকে তুলে বারান্দায় গিয়ে রাখতে গেলেই গাড়ির হেডলাইটের আলো দেখেই চোখ মুখ চিকচিক করে উঠল। টুনিকে রেখে এক ছুটে ঘর থেকে বেরোলো। সিঁড়ি বেয়ে নেমে দরজা খুলতেই হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল সামনে দাঁড়ানো আহানের হাত প্রেমার হাতে দেখে। কি হলো, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কটমট করে প্রেমা বলল। তোরা হম্বিতম্বি হয়ে সরে আসতেই আহান ঘরে ঢুকলো, আর তার সাথে প্রেমাও। আহানের এক হাত জাপটে ধরে চিপকে লেগে আছে। আহান কোনো প্রতিক্রিয়া না দেখালেও বাধাও দিচ্ছে না। নিমিষেই তোরার ছোট্ট মনটা আঘাতে জর্জরিত হলো। আহান প্রেমার হাতটা ঝামটা দিয়ে ছাড়িয়ে গটগট করে উপরে উঠে গেল। প্রেমা অপ্রস্তুত হলেও তোরাকে দেখে মুখ ভেঙছে ও ঘরে ঢুকে গেল। কফির মগটা হাতে নিয়ে ঘরে ঢুকলো তোরা। আহান অশ্রমের ভেতরে বেডসাইড টেবিলে মগটা রেখে বিছানা ঠিক করতে লাগলে আহান মাথা মুছতে মুছতে বেরোলো, চোখে মুখে গাম্ভীর্যের ছাপ এনে কড়াকড়ি তোয়ালেটা হাত থেকে ফেলে বিছানায় শটান হয়ে আধো শোয়া হয়ে শুয়ে পড়ল এক হাত চোখের ওপরে দিয়ে। তোরা বিব্রত বোধ জড়তা কাটিয়ে নরম গলায় বলল, আপনার খাবার আনবো? নড়চড় হলো না আহানের, ঠাই রইল একই অবস্থায়। তোরা এগিয়ে গিয়ে বলল, আপনার কফিটা? তবু উত্তর করল না আহান। এই পর্যায়ে আহানের এমন অগ্রাহ্য তোরার ভীষণ খারাপ লাগলো। মনের ভেতর সঞ্চিত অনুপ্রেরণা প্রাণনা নিভিয়ে গেল। তা সত্ত্বেও মন খারাপের মেঘ দমিয়ে এগিয়ে গিয়ে দরজাটা লাগাতে গেল। সাথে থাকতে কেউ বাধ্য নয়, ইচ্ছে করলে অন্য ঘরে গিয়ে থাকতে পারে। দরজার খিল থেকে হাতটা ছিটকে গেল, ভেতরের উপহত মন থেকে সারা বদনে ছড়িয়ে গেল। কাঁপা কাঁপা দৃষ্টিতে ফিরে তাকালো প্রস্থর কঠিন মানুষটার দিকে। ভেতরে দলা পাকানো কান্নাগুলো উগরে বেরিয়ে আসতে চাইল। এই পর্যায়ে আহান মুখ থেকে হাত সরালো, নিভৃত তাকালো সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। নির্লিপ্তভাবে পরখ করলো তোরা কাঁপা কাঁপা লাল হয়ে আসা চোখ, ফুলে থাকা নেত্র পল্লবের গোড়া, কামড়ে রাখা ঠোঁট, চোখ মুখ খিচিয়ে কান্না আটকে দাঁড়িয়ে আছে। দুই হাতে খামচে রেখেছে পরনের পোশাক। গুটি গুটি পা ফেলে এগিয়ে আসলো আহানের দিকে। আহান আবারও মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, স্থূলজ কণ্ঠে বলল, আসবেন আমার কাছে? কথা বলা শেষ হতে না হতেই তোরা ঝাঁপিয়ে পড়ল আহানের বুকে। দুই হাতে খামচে ধরল প্রশস্ত বুকের আট হওয়া সফেদ টি শার্টটা। আকস্মিক আক্রমণে আহান ধাতস্থ হওয়ার আগেই ডুকরে কেঁদে উঠল তোরা। কান্না মিশ্রিত কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি বুঝতে পারিনি আপনি এতটা চিন্তিত হবেন। তাহলে কখনোই যেতাম না, আর কখনো যাব না, আমি কোথাও যাব না। আপনি এভাবে মুখ ফিরিয়ে থাকবেন না। আপনি কথা না বললে আমার কষ্ট হয়, খুব কান্না পায়। হতবিহ্বলিত হয়ে বিমূঢ়তায় স্থির হয়ে গেছে আহান। তোরার এহেন কৃতকর্ম তার ভাবনার বাহিরে ছিল। ওকে যেতে বলা সত্ত্বেও এভাবে নিজের ভেতরের রম্য কৌতূহল দমিয়ে আলতোভাবে হাত রাখল তোরার পিঠে। তোরার অমন হেঁয়ালি কাজে তার অভিযোগের গাঢ়তা হয়েছিল, ভীষণ মনক্ষুণ্ণ হয়েছিল। তবে তার গভীরত্ব তোরার চোখের পানির সমান তো আর নয়। নিজের ওপর ছোট্ট শরীরটার উপস্থিতিতে কথা থেমে গেছে আহানের। আচমকায় সমস্ত রাগের জোয়ার যেন তলিয়ে গেল। বুকের ভেতরে মুখ ডুবিয়ে থেমে থেমে বলা ওই কথার নিকষ মায়ায় ডুবতে বাধ্য হলো। এখনো ফুপিয়ে হেসকি তুলে তোরা ভিজিয়ে দিচ্ছে আহানের বক্ষস্থল। কেমন চিনচিনে যন্ত্রণা অনুভূত হলো আহানের। তোরার কান্নাতে তীর তীর করে কেঁপে রাগ উঠল জেদের পাল্লা, যেন সবটা এই দুমড়ে মুচড়ে গেল বলে। আপনি আমাকে যা খুশি তাই বলুন, শাস্তি দিন, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে নেবেন না। আমি আর অবাধ্য হব না, তবু আমাকে ছেড়ে প্রেমার হাত ধরবেন না। ভীষণ গুরুতর মুহূর্তেও যেন আহানের হাসি পেল তোরার কথা শুনে। মেয়েটা প্রেমার হাত না ধরার জন্য কাঁদছে, তবু উপরে উপরে কপট জেদ ধরেই থাকলো।
তোরা আহানের বুক থেকে মুখ তুলে তাকালো আধ বোঝা চোখে, ভাঙা ভাঙা গলায় বলল, আপনি এখনো রেগে থাকবেন? আমি তো সরি বলেছি, কান ধরে ওঠা বসাও করব আপনি যদি বলেন। তোরার বাচ্চামো করা কথা শুনে আহানের মনে মনে নিজেকেই দুটো বসাতে ইচ্ছে করলো। কার উপরে রাগ দেখাচ্ছিল সে, যে কিনা স্বামী রাগ ভাঙাতে কান ধরে উঠা বসা করতে চায়? আর ভ্রু যুগল দাম্ভিকতার সহিত কুঁচকে নিল। নির্লিপ্ত নিঃশব্দ অবলোকন করলো তোরার আনন। চওড়া হাত তুলে আঙ্গুলের সাহায্যে মুছে দিল ঘাম আর চোখের পানিতে একীভূত হয়ে যাওয়া ভিজে জবজবে হওয়া মুখখানা। পরম যত্ন সহকারে চোখের পানি মুছিয়ে বলল, মনে থাকবে তো? হ্যাঁ, খুব মনে থাকবে। বারবার মাথা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে বলল তোরা। আহানের বুকের উপরে হাত রেখে আদুরে গলায় বলল, আপনি আর এমন গোমড়া মুখ করে থাকবেন না বলুন। ছোট্ট নরম হাতখানার স্পর্শ একেবারে হৃদযন্ত্রটার ওপরে লাগতেই কম্পিত হলো আহানের কায়া। মস্তিষ্কের স্নায়ু কোষগুলো টাইফুনের গতিতে নিউরনগুলোতে অযাচিত আবেদন পাঠাতে লাগলো। হৃদবক্ষের ওপরে নরম হাতের ছোঁয়াটা যেন চামড়া ভেদ করে ভীষণ গহীন পর্যন্ত ছড়িয়ে গেল। অস্পষ্ট স্বরে উফ করে উঠল আহানের লাল হয়ে আসা চোখ দেখে। তোরার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। আহানের রাগ কি তাও ভাঙল না? অহেতুক ভয়ে ভীত হয়ে আরো জোরে চেপে ধরল বুকে রাখা হাতটা। নিজের অজান্তেই বাড়িয়ে দিল ওঠা পড়া অনুভূতির অদম্য প্রখরতা। কি করলে আপনার রাগ ভাঙবে স্বামী? অল্প বিস্তর হাসল আহান। শুকিয়ে কাঠ হয়ে আসা ঠোঁট প্রসারিত হলো মৃদু। পিঠ থেকে নামিয়ে এক হাত তোরার কোমরে স্থির করে বলল, মাহিদের সাথে এত বেশি মিশবে না, বুঝেছো? এটা আবার কেমন কথা হলো? কিসের ভেতরে কি বলছে আহান? বোকা বোকা চাহনি দিয়ে তাকালো তোরা। ভাবলেশহীন ভাবে বলল, আমাদের মাঝে ইয়াস ভাই কোথা থেকে এলো? তোমার ইয়াস ভাইয়ের সাথে কম মিশতে বলেছি। আমাদের মাঝে তো 1 ইঞ্চিরও উপস্থিতি নেই, তাই না? আহানের শেষাক্ত কথাটা শুনে তোরা অপ্রতিবতায় নিজের অবস্থানটা উপলব্ধি করতেই শিউরে উঠল। বুকে রাখা হাতটাতে ভর দিয়ে সরে আসতে গেলেও লাভের লাভ কিছুই হলো না। উল্টো বাহুদ্বয়ের মাঝে দম বন্ধ করা চাপে পড়ল। অসহায় দৃষ্টিতে তাকালো আহানের দিকে, কিন্তু আহান তা অহেতুক কথা যেন এক কানে ঢুকিয়ে আরেক কানে বের করে দেওয়া ঠিক তেমন অভিব্যক্তির মতোই অগ্রাহ্য করল। তুরা ছাড়া পাওয়ার জন্য রীতিমতো ধস্তাধস্তি শুরু করলো। আহান মন্থর স্বরে বলল, ছেড়ে দেব আমি? ভরাট গলায় গভীর কণ্ঠস্বর তোরার ঠিক কতখানি গহীন পর্যন্ত গেল ধারণার বাহিরে। অদ্ভুতুড়ে দৃষ্টিতে চেয়ে রইল শুধু। হোক ক্লান্তিতে বা মোহে সরাতে পারল না নিজেকে। নিস্তব্ধতায় শুধু ফিসফিসানোর নিঃশ্বাসের শব্দই কানে আসতে থাকলো। ও মা, দেখি সোনার মুখটা তো একেবারে টকটক করছে। বলছি, দুলাভাই স্যার কি রাতে একটু বেশি ডোজ দিয়েছে নাকি? ফারিহার বেলাজ নিয়ন্ত্রণহীন কথা শুনে তোরা হড়বড়িয়ে ওর মুখটা চেপে ধরল। চোখ রাঙিয়ে কপট শাসিয়ে বলল, চুপ, কি সব বলছিস? সি সি, কেউ শুনলে কি ভাববে বলতো? ফারিহা তোরার হাতটা মুখের ওপর থেকে সরিয়ে নাক ঘষে বলল, হুম, তোমার ইটিস পিটিস করবা তখন কিছু না, আমি বললেই ছিছি। উফ, তোর ফালতু কথা বন্ধ কর তো ফারুক, চুপচাপ ক্লাসে চল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল তোরা। ফারিহা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সামনে ধরে ভেতর থেকে সুইনগাম বের করে তোরার হাতে একটা ধরিয়ে নিজেও একটা মুখে পড়ল। চিবোতে চিবোতে বলল, সিরিয়াসলি ইয়ার, আহান স্যার পার্সোনাল লাইফেও অমন সিরিয়াস সিং টাইপ? আমি তো ভেবেছিলাম উনি রোমান্টিক শাহরুখ খান। ভীষণ আফসোসের স্বরে বলল ফারিহা যেন। তোরার চেয়ে ওর দুশ্চিন্তা যেন বেশি। তোরা চুইনগাম মুখে দিতে দিতে বলল, শুধু সিরিয়াস হলে মানা যায়, আস্ত গোমরা মুখ কাঠকোঠা
বজ্জাত লোক উনি। ওমা ওমা, না না, এটা তো ঠিক না। তুই দুলাভাই স্যারকে এই নিয়ে এ ধরনের মন্তব্য করতেই পারিস না তোরা। মন্তব্য না, যা সত্যি তাই বলছি, বলেই মুখ ভেঙচি দিল। দুজন গল্প গুজব করতে করতে ওপরে ক্লাসের দিকে গেল। ক্লাসে ঢোকার পথেই চোখ গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিফা আর মারিয়ার দিকে। সারা মুখ জুড়ে ক্রু হাসি যেন বাঁধ ভেঙেছে। তুরাকে সেদিন সিঁড়ি থেকে ফেলে দিয়ে যেন কোনো এক অসাধ্য সাধন করেছে। সকাল করেই শাকচুন্নির মুখ দর্শন, দিনটা যে ওদের চেহারার মতোই জঘন্য যাবে বোঝা হয়ে গেছে। প্রত্যুত্তরে তুরা কিছুই বলল না, চুপচাপ এগোতে লাগলো রিফাদের সামনে দিয়ে। দরজা পার করে ঢুকতে গেলেই রিফা ল্যাং মারার জন্য তুরার সামনে পার দিতেই তুরা এক কদম এগিয়ে রিফার পায়ে উল্টো পাড়া দিতেই অপ্রস্তুততায় মুখ থুবড়ে পড়তে গেলেই পাশে মারিয়ার জামা খামছে ধরতেই দুজনে একে অপরের ওপরে হুড়মুড়িয়ে পড়ল। আকস্মিক পড়ে যাওয়ায় ধূপ করে শব্দও হলে সবাই চমকিত হয়ে তাকালেও ভরা ক্লাসের সামনে এইভাবে বেখাপ্পা ভঙ্গিতে দুজনের পড়ে যাওয়া দেখে সারা ক্লাস হা হা করে উচ্চ স্বরে হেসে উঠল। রিফা আর মারিয়া নিজেদের অবস্থান বুঝে উঠে দাঁড়ালো। চুলগুলো মুখের ওপর উপচে পড়েছে, জামা কাপড়ের বেসামাল অবস্থা। তুরার ভীষণ হাসি পেলেও মুখ টিপে হাসি দমিয়ে বলল, এ কি রিফা, পড়লে কি করে? রিফা অগ্নি দৃষ্টিতে তুরার দিকে তাকিয়ে হাত দিয়ে জামার ময়লাটা ঝাড়তে লাগলে তুরা আবারও বলল, আহারে, খুব লেগেছে বুঝি? থাক থাক, মন খারাপ করবে না। অন্যের পেছনে লাগতে গেলে এমন দুই একটা ঝটকা খেতেই হয়, বুঝলে? বলেই রিফার কাঁধের ওপরে আলতো চাপড়ে বাঁকা হাসি দিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। রিফা আর মারিয়া পারছে না চোখ দিয়ে ভস্ম করতে তোরাকে, কিন্তু আশেপাশের অবস্থা দেখে চুপ করে রইল। আপাতত গ্যাড়া কলে সেই পড়েছে, চুপচাপ হজম করা ছাড়া আর কোনো উপায় নেই। আজকে দুটো ক্লাস করে বেরিয়ে এসেছে ফারিহা আর তোরা। সাদমানটাও আজ আর আসেনি, তার নাকি মায়ের শরীরটা ভালো না, তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে দেখাতে। সাদমানের আম্মু এখন কেমন আছে জানিস কিছু? তোরার কথায় ফোনের স্ক্রিন অফ করে তোরার দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, না, কাল কথা হয়েছিল, আন্টি নাকি হসপিটালে ভর্তি, এটুকুই বলেছে। শুধু এইটুকুই, আর কিছুই না। সকাল থেকে 3বার ফোন দিয়েছি, সুইচ অফ দেখাচ্ছে। বেশ আনমনা হয়ে বলল ফারিহা। তোরাও বেশ চিন্তা বোধ করলো। শুনেছে সাদমানের নাকি বাবা নেই, ছোট একটা বোন আছে 5 বছরের। মায়েরও নাকি শরীরের অবস্থা খুব একটা ভালো না। এর বেশি কিছুই জানে না। পরিবারের কথা বললেই ছেলেটা কেমন যেন এড়িয়ে যায়। আরো কিছুক্ষণ নিজেদের মধ্যেই কথাবার্তা বলে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজকে তোরা আর অবাধ্যতা করেনি, আহানের সাথেই ফিরেছে। বাড়ি আসতেই বরাবরের মতোই তোরা গাড়ির দরজাটা খুলে দৌড় দিল ঘরের ভেতরে। ঘরের ভেতরে ঢুকতেই অনাকাঙ্ক্ষিতভাবে ভীষণ প্রিয় মুখটা দেখে চোখ মুখ চিকচিক করে উঠল আনন্দে। আপু, বলেই ছুটে গিয়ে জড়িয়ে ধরল রাইমাকে। তোরাকে 2 হাতে ধরে পিঠে হাত বুলিয়ে দিল। রাইমাকে ছেড়ে তোরা উত্তেজিত হয়ে বলল, আপু, তুমি কখন এলে? কতক্ষণ এলে? তুমি আসবে, আগে বলনি কেন? বলেই ঘাড় ঘুরিয়ে রুবির দিকে তাকিয়ে বলল, মা, আপনি কেন বললেন না যে আজকে আপু আসবে? আগে জানলে আমি তো ভার্সিটিতে যেতামই না। হ্যাঁ, তোমার তো সুযোগ চাই ফাঁকি দেওয়ার, পড়া চোর কোথাকার, পিছেল স্বরে বলল আহান। রুবি আহানের কথা শুনে হাসলেও পর মুহূর্তেই ওকেই থামিয়ে দিয়ে বলল, এসব কি কথা আহান, তোরা মোটেও পড়া চোর না। বলেই এগিয়ে এসে খাবারের প্লেটগুলো টেবিলে রেখে তোরাকে উদ্দেশ্য করে বলল, আমি নিজেই তো জানতাম না যে রাইমা আসবে। আসলে তো তোমাকে আগেই আমি বলতাম। আমি যদি আগেই জানিয়ে আসি তাহলে সারপ্রাইজ কি করে হলো বলো তো? থাক আপি, আমরা বহুত সারপ্রাইজ পেয়েছি তোমার থেকে। এখন ইমান ভাইকে দে, তাহলেই হবে। বলেই সোফাতে গা এলিয়ে বসলো আহান। পাশেই ইমান বসা। ওকে দেখে সালাম দিলে ইমান বলল, কেমন আছো প্রফেসর?
ভালো আছি। আপনার কি খবর? এই পেতনিটা খুব জ্বালায় না, তাই না? তা আর বলতে, সারাদিন এটা ওইটা বায়না তো আছেই। একটু পর পর দিন গুনবে আর বলবে, এতদিন হলো বাড়িতে যায় না, অতদিন হলো বাড়িতে যায় না। যেন কারাগারের আসামি জামিনের জন্য দিন গুনছে। বলেই হা হা করে হেসে দিল ইমান। আহান ঠোঁট কামড়ে হেসে দিল। উচ্চস্বরে হাসার স্বভাব ওর নেই, তবে ইমানের কথা শুনে ও হাসতে বাধ্য হলো। আহানের ঠোঁট কামড়ে হাসার দিকে তাকাতেই তুরার চোখ আটকে গেল। এলোমেলো চুলের ফরমাল পোশাক পরিহিত ব্যক্তিটির হাসিটা যেন আকাশের মতোই নির্মল ঠেকল তোরার কাছে। এতদিনেও তোরা আহানকে অল্প বিস্তর হাসতে দেখেছে বলেই মনে পড়ে না ওর। তুরাকে আহানের দিকে হা করে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকতে দেখে রাইমা টুক করে একটা খোঁচা দিয়ে বলল, আমার ভাইকে দেখার জন্য সারা জীবনই পড়ে আছে ভাবি, এখন আমাদেরকেও দেখো একটু। টুসকি মেরে রাইমার বলা কথাতে তোরা হকচকিয়ে তাকালো। ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি তার দিকে নিবন্ধিত। ভীষণ অপ্রস্তুত বোধ করলো তোরা। এভাবে সবার সামনে রাইমা এভাবে বলবে ও ভাবতেও পারেনি। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে যেন। আসলে ভাইজান এত হ্যান্ডসাম যে ভাবি চোখই সরাতে পারছে না। বলেই মুখে হাত রেখে ফিকফিক করে হেসে উঠল চুমকি। তোরা পারছে না মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে। ইস, আজকে সবাই তার পেছনে লেগেছে। কেন যে তাকাতে গেল লোকটার দিকে। রুবি খাতুন মুখ টিপে হাসলেও তা দমিয়ে নিলেন। যত যাই হোক, ছেলে মেয়েদের সামনে তো আর এ নিয়ে হাসি ঠাট্টা করা যায় না। উনি চোখ রাঙিয়ে চুমকির দিকে তাকাতেই চুমকি জিহবায় কামড় দিয়ে বলল, ভুল হয়ে গেছে আন্টি, সরি ভাবি। ওটা সরি না, সরি হবে চুমকি। হ্যান্ডসাম না, হ্যান্ডসাম বলে। আমার চেহারাটাও তোর ইংরেজিদের মতো ভাঙাচোরা করে দিস না একেবারে। দেখিসই তো, এমনিই আজকাল মানুষ আমার চেহারায় নজর দিচ্ছে। আর চোখে তোরার দিকে চেয়েও কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আহান। তোরা মাথা ঝাঁকিয়ে ওড়না খামচে ধরে দাঁড়িয়ে আছে নিজের শাশুড়ি, ননদ আর স্বামীর সামনে। এভাবে লজ্জার তোপে মুখে পড়তে হবে কল্পনায়ও ভাবেনি সে। গাল গরম হয়ে আসছে। বেহায়া লোকটা এভাবে সকলের সামনে অপদস্থ করে গেল। তোরার কিং কর্তব্য বিমূঢ় হওয়া অসন্দিত অবস্থা বুঝতে পেরে রাইমা এগিয়ে এসে বলল, ছাড়ো তো, আমার ভাবিটাকে আর লজ্জা দিস না। এসে থেকে ঘন্টা পেরিয়ে গেল, অথচ এখনো আসল কথাটাই বলতে পারলাম না। কি আসল কথার ব্যাপারে বলছিস রাই? আমেনা খাতুনের কথা রাই হাস্যমুখ করে বলল, আজকে আমার ননদ মানে ফারিনাপুর মেয়ে ফারহার জন্মদিন উপলক্ষে পার্টি আছে চৌধুরী বাড়িতে, তাই তোমাদের ইনভাইট করতে এসেছি। হাসি হাসি মুখ করে বলা রাইমার কথায় রুবি খাতুন ভুরু কুঁচকে বলল, জন্মদিনের পার্টি? হ্যাঁ মা, বাবা মা তো আসতে চেয়েছিলেন আপনাদেরকে বলতে, তবে রাইমা অনেক দিন ধরেই বাড়িতে সবার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়েছিল, তাই আমরা দুজনই চলে আসলাম। আপনারা সকলে আজ চৌধুরী বাড়িতে উপস্থিত হলে বাবা মা সহ আমরা সকলে ভীষণ খুশি হব। তা তো অবশ্যই বাবা, কিন্তু রাইমার বাবাই তো বাড়িতে নেই। জানোই তো উনি ব্যবসায়িক কাজে কতটা ব্যস্ত থাকেন, আর 5 দিন হলো উনি শহরের বাইরে। সে ব্যাপারে রায় বলেছে মা, কিন্তু আপনি কিন্তু আসবেন সবাইকে নিয়ে। আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হবে মা। হ্যাঁ মা, আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে যেতেই হবে, রাইমা জিদ করে বলল। রুবি খাতুন কিছু বলতে যাবে তার আগে আরেকটা কণ্ঠস্বর ভেসে আসলো, হেই রাইমা, হোয়াট এ সারপ্রাইজ, কখন এলে? প্রেমার কথায় রাইমা তাকাতেই প্রেমা সিঁড়ি বেয়ে নেমে আসলো। এগিয়ে এসে রাইমার সামনে দাঁড়াতেই রাইমা বলল, এই তো কিছুক্ষণ আগেই। কেমন আছো? আই অ্যাম টু গুড। তা তুমি আসবে জানতাম না তো। আসলে সকলকে ইনভাইট করতে এসেছি। ইনভাইটেশন? হ্যাঁ, আমার ননদের মেয়ের বার্থডে, সেই পারপাসে। ও ইজ আই, আজ তো
আমার এক পুরনো ফ্রেন্ডেরও বার্থডে পার্টি আছে, সেখানে যাওয়ার কথা বলে দিয়েছি। না তো, তোমার বাড়িতে যাওয়ার সুযোগ কিছুতেই আমি মিস করতাম না। শুরু হলো ওর ন্যাকামি। প্রেমাদ আর ঢঙের ঢং ঢং দেখলে তোরার মেজাজটা বিগড়ে যায়। একে তো আহানের হাত ধরাই তার ভেতরে ভেতরে ক্ষোভ জমে আছে, তার উপরে ওর এই আদিক্ষেতা, তাই ওর ওইসব ন্যাকামো দেখলে মেজাজটা তুঙ্গে উঠবে। চুপচাপ ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলো। প্রচন্ড বিরক্ত নিয়ে বসে আছে তোরা, সারা খাট ভর্তি জামা কাপড় দিয়ে। কোনটা ছেড়ে কোনটা পরবে বুঝতে পারছে না। এই দিয়ে 4টা জামা ট্রাই করলো, কিন্তু কোনোটাই ভালো লাগছে না। দূর, শুয়ে বসে খেয়ে খেয়ে মটরশুঁটি হয়ে গেছি, যাই পরি না কেন টেপি লাগছে। একা একাই বলে মুখ গোমড়া করে বসলো খাটের ওপরে। এদিকে আহানও নেই, সে কখন বেরিয়েছে, এখনো আসার নাম নেই লোকটার। থাকলে একটু ড্রেস সিলেক্ট করে দিত, যদি সাহায্য করত। পরেক্ষণেই আবার তোরা বলেই উঠল, হুম, ওই গোমরা মুখ বজ্জাত লোকটা কিনা ড্রেস সিলেকশনে হেল্প করবে? উনি তো পারবে শুধু লোকজনের সামনে আমায় হেনস্থা অপদস্থ করতে। আস্ত রাক্ষস একটা। মাঝে মধ্যে তো মন চাই, তোমার মন সবসময় ভুলভালই চাই। চেনা সুপরিচিত কণ্ঠস্বর শুনে বকবক থামিয়ে তাকালো তোরা। আহান দরজার সামনে দাঁড়িয়ে, হাতে একটা প্যাকেট। তোরা ঘাড় উঁচিয়ে প্যাকেটটা দেখতে গেলেই আহান পেছনে লুকিয়ে নিল। কোথায় ছিল এতক্ষণ? আর আপনার হাতে ওটা কি দেখি, লুকাচ্ছেন কেন? কোথায় ছিলাম সেটা তোমার না জানলেও চলবে, আর আমার হাতে যাই থাক না কেন তোমার কি, ইটস পার্সোনাল। বলেই এগিয়ে এসে ঘরে ঢুকলো। কিসের পার্সোনাল? আমাকে একটু দেখান, আমি কাউকে বলবো না। হোয়াট ননসেন্স, তোমাকে কেন দেখাবো? পার্সোনাল মানে ব্যক্তিগত, কাউকে দেখানো যাবে না। বলেই আলমারি খুলে প্যাকেটটা রেখে তোয়ালে হাতে নিয়ে বলল, এখনো রেডি হওনি কেন তুমি? পরে তো সং সাজতে 3 ঘন্টা লাগবে। আমি কিন্তু কারোর জন্য ওয়েট করতে পারবো না, বলে দিলাম। আপনাকে ওয়েট করতে হবে না, আমি একাই যেতে পারবো। পক পক থামিয়ে তাড়াতাড়ি রেডি হও, বেশি পাকনামি করলে আজ একটা হাড়ও আস্ত রাখবো না। বলেই অসমে ঢুকে গেল। তোরা আহানের যাওয়ার পানে চেয়ে দুবার মুখ ভেঙচি দিয়ে আবারও জামা কাপড় ঘাটাঘাটি করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ধপ করে খাটের ওপরে বসতে ড্রেসিং টেবিলের ওপরে রাখা লাল রঙের ব্র্যান্ডেড শপিং ব্যাগটার দিকে নজর গেল। এটাই তো আহান এনেছিল হাতে করে। খপ করে ব্যাগটা হাতে নিল তোরা, ভেতরে কি আছে দেখার জন্য। শপিং ব্যাগের ভেতরে সাদা রঙের আরেকটা প্যাকেটে মোড়ানো জিনিসটা ড্রেস মনে হচ্ছে। প্যাকেটটা খুলতেই তোরার চোখ মুখ জুড়িয়ে গেল। বেশ বড় সড়ো লম্বা একটা গাউনের মতো, কালো রঙের জর্জেট কাপড়ের ওপরে অল্প কিছু স্টোন বসানো। ভীষণ সুন্দর জামাটা। এটা আহান এনেছে? এত সুন্দর জামাটা আহান কার জন্য আনলো? পর মুহূর্তে আনন্দে নেচে উঠল তোরা। জামাটা 2 হাতে জড়িয়ে মিটমিটিয়ে বলল, থ্যাংক ইউ মাস্টার মশাই, এতক্ষণ লাগলো তোমার আসতে? ধমকে উঠে বলল আহান। পরেক্ষণে তোরার পাতলা গাউনটা তোরার শরীরের সাথে মিশে আছে। ঘাড়ের কাছে খোপা আর অল্প কিছু অর্নামেন্টসের সাজে একদম মোহময়ী লাগছে তোরাকে। আহানকে হা করে চেয়ে থাকতে দেখেই তোরা বলল, সরি, আসলে ড্রেসটা পরতে একটু ঝামেলা, তাই দেরি হয়ে গেল, চলুন। বলে গাড়িতে উঠে বসলো। তোরা আহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। স্টার্ট করে গাড়িটা চলতে শুরু করলে তোরাও জানালা দিয়ে মুখ বের করে রাতের পরিবেশটা দেখতে লাগলো। খোলা বাতাস আর ল্যাম্পপোস্টের আলোতে পরিবেশটা দারুণ লাগছে। সুন্দর লাগছে? আহানের কণ্ঠে ভাবনাচ্যুত হলো তোরার। মুখ ঘুরিয়ে আহানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, নাথিং। শুনেছি সুন্দর বলছেন। মুচকি হেসে বলল তোরা। আহান সে হাসির দিকে এক পলক চেয়ে বাঁকা হেসে স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে বলল, হ্যাঁ, ভীষণ সুন্দর ড্রেসটা। হাসি হাসি মুখটা চুপসে গেল তোরার আহানের শেষাক্ত কথাটা শুনে। মুখ ফুলিয়ে বসে রইল। আহান আর কথা না বাড়িয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল।
কেমন অদ্ভুত লাগছে তোরার। বড়রা সকলের নিচে, অথচ বয়সের ছোটরা সবার ওপরে পার্টি করছে। চৌধুরী বাড়িতে আসার পর তোরা চুপচাপ বসে আছে ফারহাকে কোলে নিয়ে। মেয়েটা ভীষণ মিষ্টি। আহানও নেই আশেপাশে। ইনসাফ তো বাড়িতেই নেই। আমেনা খাতুনের শরীরটা হঠাৎই খারাপ হওয়ায় রুবি খাতুনও আর আসতে পারেনি শেষ মুহূর্তে। তাই বাধ্য হয়ে আহান আর তোরার একাই আসতে হয়েছে। তোরা, তুই এখানে একা কি করছিস? ওপরে চল, সবাই ওখানে। বলেই হাত ধরে টেনে উঠল রাইমা। তোরা কোনো রকম সামনের বাচ্চাটাকে ওর মায়ের কাছে দিতেই ওকে টেনে ওপরে নিতে লাগলো রাইমা। আরে আপু আস্তে, এই জামাটা পরে আমি ঠিকমতো হাঁটতেও পারছি না। নিজের হড়বড়ের স্বভাবেই নিজেই বোকা হাসি দিল রাইমা। তোরাকে নিয়ে ওপরে আসতেই নিজের হড়বড়ের স্বভাবে নিজেই বোকা হাসি দিল রাইমা। তোরাকে নিয়ে ওপরে আসতেই আবারও কোথাও উধাও হয়ে গেল রাইমা। একা এক কোনায় দাঁড়িয়ে রইল তোরা। উফ, এভাবে একা একা নিজেকে কেমন যেন ভূতনি ভূতনি মনে হচ্ছে। এর চেয়ে ওই পেতনিটা আসলেও তো ভালো হতো, ওকে পচানো যেত। হেই সুইটি, আবারও সেই সুপরিচিত কণ্ঠস্বর শুনে তোরা অনিচ্ছা সত্ত্বেও মেকি হেসে তাকালো। তোরার জবাবের আগেই সিফাত উচ্ছ্বাসিত হেসে হাত বাড়িয়ে বলল, হোয়াটসঅ্যাপ সুইটি। দ্বিধাবোধ নিয়ে তোরা হাতটা এগিয়ে দিলে। তোরার পরিবর্তে আরেকটি বলিষ্ঠ হাত বাড়িয়ে দিল সিফাতের দিকে। ওর হাতটা ধরে বলল, গুড, শি ইজ ভেরি গুড। স্যার, আপনি? হ্যাঁ, কেন, আমায় এক্সপেক্ট করনি? আহানের বরাবরের মতোই গম্ভীর ভঙ্গিমায় কথায় খানিকটা ভড়কে গেল সিফাত। যেন অস্বস্তিতে পড়ল ভীষণ। তবুও জড়তা সামলে বলল, না মানে, আমি রাইমা, মানে ইমানের ওয়াইফের ভাই, এটা তো জানো। কিঞ্চিত ঘাড় নাড়ালো সিফাত সম্মতির সূচক। এবার আহান ঠোঁটে অদ্ভুত হাসির রেখা টেনে তুরার কাঁধে এক হাত রেখে বলল, শি ইজ মাই ওয়াইফ, মিসেস ইরফান মাহমুদ আহান। আহানের সহজ স্বীকারোক্তিতে সিফাত তোরা দুজনেই চমকিত হলো। তবে সিফাত যেন একটু বেশি ভড়কে গেল। বিস্ফোরিত চাহনিতে চেয়ে আমতা আমতা করে বলল, মানে স্যার আপনি বিয়ে করেছেন আর তোরা, মানে উনি আপনার বউ? ইয়েস, শি ইজ মাই ওয়াইফ। বিয়েটা সাডেনলি হয়েছে তো, তাই এখনো জানানো হয়নি। জবাবে আরো একটা প্রশ্ন করার আগেই সিফাতকে ইমান এসে ডেকে নিয়ে গেল জরুরি কোনো একটা দরকারে। বেচারার চোখ মুখ ভর্তি কৌতূহল আর একরাশ বিহ্বলতা নিয়ে চলে গেল। আপনি এমন কেন করলেন? আহান এখনো নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে তুরার কাঁধে হাত রেখে। তুরা সরে সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আহান দায়সারা ভাবে বলল, কেমন করলাম? কাঁধে হাত দিয়েছেন কেন? ক্রুদ্ধ চোখে বলে তুরা সরে গেলে আহান এগিয়ে এসে কোমর ধরে নিজের সাথে ঘেঁষে দাঁড় করালো তোরাকে। বাঁকা হেসে বলল, কেন, হাজবেন্ড আমি তোমার। কাঁধে, গলায়, পিঠে, কোমরে সবখানেই হাত দিতে পারি। আরো অনেক জায়গায় হাত দিতে পারি। চুপ করো। সি, কেন, কি হয়েছে বউ? লোকটা দিন দিন চূড়ান্ত পর্যায়ের অসভ্য হচ্ছে। সি সি, কথা শুনলেই মরে যেতে ইচ্ছে করে। আগে তো জল্লাদি ছিল, এখন নির্লজ্জ অসভ্য হয়েছে। এর থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। তোরা কই ছিলি এতক্ষণ? চল ওই দিকটায় যাই। আহারের থেকে ছাড়িয়ে এদিকটাতে সরে এসেছিল তোরা। আপন মনে বিড়বিড় করতে করতে এগোচ্ছিল। তখনই রাইমা এসে তোরার হাতটা ধরে বলল। তোরা ভ্রুকুটি করে রাইমাকে বলল, তুমি তো আমাকে ওপরে এনে কোথাও যেন উধাও হয়ে গেলে। আমি তো এখানেই ছিলাম। সরি রে, আসলে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল, ওদের সাথে কথা বলার জন্যই তো ইমান ডেকেছিল, বুঝিসই তো। বলেই তোরাকে নিয়ে এগুলো সামনের দিকে। বিশাল বড় ছাদটার এক পাশে সুইমিং পুল, তাতে হরেক রকমের বাতি জ্বালানো। আরেক প্রান্তে ছোটখাটো একটা বার, অল্প বয়সী অনেকগুলো ছেলে মেয়েরা বসে ড্রিঙ্কস করছে। তোরা একটু ভেতরে আসতেই
উপস্থিত অনেকজনের নজর কাড়ল। তোরা ওদের এমন নজরে বেশ অস্বস্তি বোধ করলো। কাচুমাচু মুখ করে রাইমাকে বলল, ওরা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন আপু? তোকে এত সুন্দর লাগছে যে তাকাবে তো বটেই। দেখিস আমার ভাইয়ের কপালটা পোড়াস না, বলেই হেসে উঠল। তুরাকে নিয়ে রাইমা ভেতরে অনেকগুলো ছেলে মেয়েদের মাঝখানে পরিচয় করিয়ে দিল। সকলে অনেক খোলামেলা মানসিকতার বেশ। তুরার সাথে সহজে মিশেই গেল। এক পর্যায়ে লাইটিং সিস্টেম চেঞ্জ হয়ে মিউজিক আর লাউড হলে সকলে মিলে কাপল ডান্স শুরু করলো। তুরার এবার আহানের কথা মনে পড়তেই এদিকে ওদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো। পরেক্ষণেই ভাবলো, তার কপালে তো জুটেছে একটা আনরোমান্টিক বজ্জাত লোক। তোরা অত লোকজনের মাঝ থেকে বেরিয়ে এসে পুলের পাশে দাঁড়ালো। গলাটাও শুকিয়ে গেছে। আশেপাশে তাকাতেই দেখলো বারের সামনে একটা চেয়ারে আহান বসে গ্লাস হাতে। তোরা সেই দিকে এগোতে নিলেই হুট করে একটা ছেলে এসে দাঁড়ালো সামনে। হেই, লেটস ডান্স, বলেই হাত বাড়িয়ে দিল তোরার সামনে। এরপর ফালতু ছেলে একদমই ভাল লাগে না তোরার। এমনিতেই ভালো লাগছে না, কোথা থেকে এসে জুড়ে বসলো হ্যাংলাদের মতো। তোরা শক্ত গলায় বলল, আমি পারি না ডান্স। নো প্রবলেম, আমি শিখিয়ে দেব। তোরার ইচ্ছে হলো সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলতে বদমাসটাকে, কিন্তু তোরা কিছু বলার আগে একটা হাত দৃঢ়ভাবে আটকে ধরল তোরার কোমর। চোখ তুলে তাকাতেই আহানকে নিজের খুব কাছে আবিষ্কার করলো। এক হাত তোরার কোমরে রেখে শক্ত চোখে তাকিয়ে আছে সামনের ছেলেটির দিকে। আহানের এরূপ দৃষ্টি তোরা খানিকটা ভড়কে গেল। হাউ ডেয়ার ইউ, ভীষণ চড়া গলায় বলল আহান। লাউড মিউজিক চলায় কেউই আহানের গলা শুনতে না পেলেও সামনে দাঁড়ানো ছেলেটি ভড়কে গেল। তোরা ভীতু দৃষ্টিতে তাকালো আহানের দিকে। এই লোক কখন রেগে যায় বলা মুশকিল। কি দিয়ে কি করবে নিজেও জানে না। আহান ছেলেটার দিকে এগোতে নিলেই তোরা দুই হাত দিয়ে আহানের বাহু চেপে ধরে আটকে দিল। বারবার মাথা ঝাঁকিয়ে না বোধক অনুরোধ করলো, এত লোকজনের মাঝে কোনো প্রকার সিন ক্রিয়েট চায় না তোরা। আহান তোরার অনুরোধ অগ্রাহ্য করে আবারও এগোতে নিলে তোরা আহানের হাতটা ধরে টেনে নিয়ে আসে। হোয়াট দ্য হেল, ছাড়ো আমাকে, ডান্স আজ আমি ওকে শেখাবো। হাউ ডিয়ার হি, রাগে ফুঁসতে ফুঁসতে আহান বলল দাঁতে দাঁত খিঁচিয়ে। তোরা আহানের কথা না শুনে টেনে বাড়ির সামনে এনে দাঁড় করালো। আমাকে টেনে আনলে কেন তুমি? ওকে আজ দেখাতাম মেয়েদের সাথে বেয়াদবি করার ফল। থামুন, ভুলে যাবেন না এটা আপুর শ্বশুর বাড়ি। এখানে কোনো সিন ক্রিয়েট হলে আপুর ওপরে কেমন প্রভাব পড়বে ভাবতে পারছেন? ওসব যা বলার বলো, আপনি শান্ত হন। তুরার কথা যথাযথ যুক্তিযুক্ত, ব্যাপারটা উপলব্ধি করতে পেরেও মেজাজটা সামাল দিতে পারছে না যেন। শক্ত চোখে তাকালো তোরার দিকে। সাহস কি করে হলো ছেলেটার ওর বউকে এইসব বলার? তবুও পরিস্থিতি বুঝে নিজেকে শান্ত করলো আহান। এদিকটাতে কেউই নেই আপাতত, সবাই পুলের ওই সাইডে ডান্স করতে ব্যস্ত। আহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চেয়ারটাতে বসলো। কপাল বেয়ে মৃদু ঘামের বিন্দু কণাগুলো টপকে পড়ছে। তোরা সেটা লক্ষ্য করে সামনে টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে আহানের সামনে দাঁড়ালো। আলতো স্পর্শে আহানের কপাল থেকে গলা পর্যন্ত বেয়ে পড়া ঘাম মুছিয়ে দিল। আহান অপলক চেয়ে আছে তোরার দিকে। এক পর্যায়ে কোমর ধরে নিজের কাছে টেনে নিল তোরাকে। আহানের মুখটা একদম তোরার পেটের কাছাকাছি হওয়ায় ঝড়ের বেগে টানা উষ্ণ শ্বাসগুলো আস্তে পড়ে শুলের মতো বিঁধে যাচ্ছে তোরার জামা ভেদ করে। আলতো হাতে সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হলো তোরা। ঠোঁট ভিজিয়ে ধিমি স্বরে বলো, আমার পিপাসা পেয়েছে। আমারও। আর একটু দূরত্ব ঘুষিয়ে বলল আহান, চোখে মুখে কেমন যেন ঘোর লাগা দৃষ্টি। এলোমেলো অবস্থা তোরার, কিন্তু আহান তখনও নির্লিপ্ত স্থির। তোরার এমন অস্থিরতা দেখে বেশ মজাই লাগছে আহানের। আবারও কিছু বলতে যাবে তখনই বিকট শব্দে ফোন বেজে উঠল। হাতের বন্ধন সামান্য আলগা হতেই ছিটকে সরে গেল তোরা।
আহান ফোনটা কানে ধরেই 2-3 বার হ্যালো হ্যালো বললেও নেটওয়ার্কের ভীষণ সমস্যা করছিল বলে ফোন নিয়ে পেছনের দিকে গেল। তোরা ঘুরে ঘুরে বারটা দেখতে লাগলো। পিপাসা পেয়েছে খুব। বারের লোকরাও এখানে নেই, কিছুক্ষণ আগেই তো ছিল। কোথায় গেছে কে জানে। সারি সারি কাচের বোতলগুলো সাজানো দেখে তোরার ভীষণ খেতে ইচ্ছে হলো। ভেতরে লাল জাতীয় পানীয়ের একটা বোতল হাতে তুলে নিল, ওপরে লেখা গ্রেপ জুস। গ্রেপ জুস? এটা আবার কেমন হয় খেতে? নিজে নিজেই বলল তোরা। আহান ফোন নিয়ে গেলে এখনো ফেরার নাম নেই। আগা মাথা না ভেবেই তোরা বোতলের মুখটা খুলে ঢকঢক করে খেয়ে ফেললো অনেকটা। চোখ মুখ কুচকে এলো। কেমন যেন টেস্ট এটার। আগে তো খাইনি এমন, কিন্তু খেতে ভালোই লাগলো। আবারও ঢকঢক করে খেয়ে এবার অর্ধেক বোতলটাই শেষ করে ফেললো তোরা। আহান ফোনে কথা বলার পর ফেরার সময়ই ইমানের সাথে দেখা হলে ওর কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল ইমান। আহান সকলের সাথে সৌজন্যমূলক কথা বলে আসতে আসতে অনেকটা সময় লেগে গেল। বারে এসে তোরাকে কোথাও দেখতে না পেয়ে ভুরু জড়ো হলো। এদিকে ওদিকে ঘাড় ঘোরাতেই পুলের দিকে চোখ যেতেই হতবিহ্বল হয়ে গেল। তোরা পুলের পানিতে পা ডুবিয়ে নাচছে আর হাততালি দিচ্ছে। এক ছুটে সেখানটায় গেল। এখানে কি করছো তুমি? ওঠো এখান থেকে। বিনিময়ে তোরা হি হি করে হেসে উঠল। আহান চোখ গরম করে বলল, হাসছো কেন স্টুপিড? ওঠো এখান থেকে। ধমকে বলেও তোরা কান দিল না। পা নাচাতে নাচাতে আবারও খিলখিলিয়ে বলল, এমন করছেন কেন গো স্বামী? এখানে এভাবে পা ডুবিয়ে থাকতে খুব ভাল লাগছে। আসুন আসুন, আপনিও বসুন। বলেই আহানের হাতটা ধরে টান দিয়ে পাশে বসালো। আহান বিব্রতকর চেহারা করে আশেপাশে চোখ বুলালো। ভাগ্যিস লাইটগুলো বন্ধ করে টিমটিমে আলো জ্বালিয়েছে। সবাই নাচতে মগ্ন থাকায় তোরার এসব কার্যক্রম কেউই খেয়াল করেনি। এসব কি শুরু করেছে তুমি, ইডিয়েট? কেউ দেখলে নির্ঘাত পাগল ভাববে। চাপা স্বরে ধমকে বলল আহান। তোরা রসগোল্লার মতো গোল গোল চোখ করে আহানের দিকে তাকিয়ে বলল, আমাকে বকছেন কেন স্বামী? আপনার সাথে কোনো কথা বলবো না আমি। আমার আঙ্গুরের জুস খাবো। হোয়াট? আঙ্গুরের জুস মানে? মানে এইটা গ্রেপ জুস, খুব ইয়াম্মি। বলে খিলখিল করে বলে উঠল তোরা। তোরার হাতের বোতলটা দেখে আহানের চোয়াল আলগা হয়ে গেল। সর্বনাশ, এবার হয়েছে। এই মেয়েটে এটা খেলো কিভাবে? তুমি এটা কেন খেয়েছো? কোথায় পেলে তুমি এটা? প্রত্যুত্তর না করে তোরা উঠে দাঁড়িয়ে আহানের হাত ধরে টানতে টানতে বলল, চুপ করুন, উঠুন, চলুন না, আমরাও নাচি। তোরা স্টপ ইট, কি যাতা শুরু করেছ? তোরাও। তোরার থামাথামির নাম নেই। আহানের হাত ধরে টানতে টানতে আসে। আহান পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তোরাকে টেনে কোলে তুলে নিল। কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমি নাচতে চাই। বলেই হাত পা ছোড়াছুড়ি করা শুরু করলো। আহান তুরাকে শক্ত করে চেপে ধরে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। ওপর থেকে নিচে বসার ঘরে তাকিয়ে দেখলো আপাতত বসার ঘরটা ফাঁকা। এই সুযোগ, এখানে এইটাকে নিয়ে নামতে হবে না। তোর লোক সম্মুখে তোরার সামনে এমন পাগলামি আর কোলে নেওয়া দেখলে মান সম্মান সব যাবে। চুপচাপ সিঁড়ি বেয়ে নেমে বেরোতে গেলেই তোরা চেঁচিয়ে বলল, এই, আপনি এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি নাচতে চাই তো, ছাড়ুন। ফর গডস সেক, চুপ করো। এই অবস্থায় কেউ দেখলে আমার প্রেস্টিজের ফালুদা হবে। কেন চুপ করব? আপনি এভাবে আমাকে চুরি করে কোথায় পালাচ্ছেন বলুন? আপনি আমাকে বিক্রি করে দেবেন না তো? আমি বিক্রি হতে চাই না। আমাকে দয়া করে সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন না। আমি আর টুনিকে নিয়ে আপনাকে আর কখনো জ্বালাবো না। বলেই ফ্যাসফ্যাস করে কেঁদে দিল তোরা। আহান পড়ল মহা ফাসাদে। এখন নিজের ওপরই রাগ হচ্ছে তার। কেন যে এই বলদটাকে একা রেখেই অন্যদিকে গেল। দ্রুত পায়ে তোরাকে নিয়ে গাড়ির সামনে গিয়ে ওকে বসিয়ে নিজে উঠে বসতে বসতে রাইমাকে ফোন করে বলল, হঠাৎ আর্জেন্ট কোনো কাজ পড়ে যাওয়ায় সে বেরিয়ে যাচ্ছে।
রাইমা কিছু বলতে নিলেই আহান খট করে লাইনচ্যুত করলো। আপাতত কিছু বলার মতো সময় নেই। গাড়িতে উঠে চালানো শুরু করলেই তোরার আবোল তাবোল বকা আবারও শুরু হলো। শুনুন, আপনি অনেক জল্লাদ আর বজ্জাত, এরও এতখানি গোমরা মুখও, বলেই হাত ছড়িয়ে দেখালো। আহান সেই দিকে ভ্রুক্ষেপ না করে গাড়ি চালাতে লাগলো। এবার তোরা ক্ষিপ্ত স্বরে বলল, কি হলো, কথা বলছেন না কেন? ধন্যবাদ বলুন। ধন্যবাদ কেন বলবো? আজব, কেন বলবেন না? আমি আপনার প্রশংসা করলাম আর আপনি ভাব দেখিয়ে চুপ করে আছেন। শীঘ্রই ধন্যবাদ বলুন আমাকে। আহানের রীতিমতো নিজেকে পাগল বলে মনে হচ্ছে। একে তো এই মেয়ের মাথার তার দুটো ছেঁড়া আছে, তার উপরে খেয়েছে ছাইপাশ। এসব আমি বলতে পারবো না। আর তুমি হাত ধরে টানা বন্ধ করো, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। খিটখিট করে বলল আহান। তোরা গাড়িটাও চালাতে দিচ্ছে না ওকে। গায়ের ভেতরে সরে এসে হাত ধরে টানাটানি করছে। কেন পারবেন না বলুন? আপনি কি পাতাল থেকে এসেছেন? আপনি কি বন মানুষ? শিগগিরই বলুন। আজ আপনার মুখ থেকে ধন্যবাদ না বের করতে পারলে আমিও মিসেস উগান্ডা না। গাড়িটা এসে থামলো বাড়ির সামনে। এতক্ষণে আহানের পাগল প্রায় অবস্থা। তোরা সারাটা রাস্তা ওকে জ্বালিয়ে মেরেছে। শেষ পর্যন্ত আহানের ধৈর্য ভাঙলো। বেশ জোরে সোরে ধমক দিলে তখন আবারও কান্না শুরু করেছে, কিন্তু সেই দিকে মনোযোগ না দিয়েই গাড়ি থেকে নেমে তোরার দিকে দরজা খুলে দাঁড়ালো আহান। বের হও। গাল ফুলিয়ে বসে আছে তোরা, একটু পরপরই কাঁদছে আর আহানের দিকে ছলছল নয়নে তাকাচ্ছে। এক পর্যায়ে এসে আহানের ভীষণ হাসি পেল। একদম পাগল বাচ্চার মতো করছে মেয়েটা। তবুও ওপরে কঠোরতা বজায় রেখে দৃঢ় কণ্ঠে বলল, বের হতে বলেছি তোমাকে। আহানের শক্ত গলায় তোরার মুখখানা যেন চুপসে বলল, আমি দাঁড়াতে পারছি না। কেন? আমার পা হারিয়ে গেছে। তোমার পা জায়গা মতোই আছে। তাড়াতাড়ি নামো, না তো এই অন্ধকারে তোমাকে একা ফেলেই আমি বাড়িতে চলে যাব কিন্তু। এ পর্যায়ে এসে তোরা চোখে মুখে অসহায়ত্ব এনে বলো, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমার পা হারিয়ে গেছে। আমি কিছুই অনুভব করতে পারছি না। আহান দীর্ঘশ্বাস ফেলে নির্জীব হয়ে তাকালো তোরার পানে। আজ তাকে জ্বালিয়ে মারবে এই মেয়ে। কোন দুঃখে তাকে নিয়ে গেল সে। তোরাকে কোলে তুলে হাঁটা ধরলো বাড়ির ভেতর। বাড়ির ভেতরটা অন্ধকার। মা আর দিদুন হয়তো ঘুমিয়ে গেছে। মনে মনে হাজারো শুকরিয়া করলো আহান, না তো আজ আজ এই মেয়ের জন্য তার ইজ্জত ভ্রষ্ট হতো সবার সামনে। ঘরের ভেতরে ঢুকে বিছানায় শুইয়ে দিল তোরাকে, কিন্তু তোরা এখনো আহানের গলা দুই হাতে জড়িয়ে ধরেই রেখেছে। কি হলো, ছাড়ো না। ছাড়ো, ফ্রেশ হব। ছাড়বো না। ছেড়ে দিলেই তো দূরে চলে যাবেন। একটু থাকুন না প্লিজ। ছোট্ট একটা নিঃশ্বাস টেনে নিল আহান। ভীষণ নরম কণ্ঠে বলল, আমি ঘেমে গেছি তোরা, একটু ছাড়ো প্লিজ। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে আহানের গলা থেকে হাতটা ছাড়িয়ে নিল। আহান উঠে দাঁড়িয়ে গায়ের কালো রঙের ব্লেজারটা খুলে রাখলো। গলার দিকের দুটো বোতাম খুলে হাতাটা গুটিয়ে নিল। হাত ঘড়িটা খুলতে খুলতে তোরার দিকে তাকাতেই দেখলো তোরা কাত হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে তার দিকে চেয়ে আছে অপলক। চোখ মুখ চিকচিক করছে, মুখশ্রী জুড়ে লালাব আভায় ছড়ানো। গা থেকে ওড়নাটা পড়ে গেছে। কালো রঙের জামাটা হাতা গলা বেয়ে নেমে আসে। বুকের অর্ধেকাংশ প্রায় উন্মুক্ত। একভাবে ঘোর লাগা চাহনিতে তাকিয়ে আছে আহানের দিকে। শার্টের হাতাটা গুটিয়ে তোরার কাছে গিয়ে ওকে তুলে বসিয়ে বলল, ড্রেসটা চেঞ্জ করে নাও তোরা, এটা পরে থাকলে ঘুম আসবে না। তাও নড়চড় করলো না তোরা। আহানের বুকের সাথে হেলান দিয়েই রইল। আহান তোরাকে আবারও শুইয়ে দিতে গেলেও ঠাস করে বসে রইল। আহান এক হাতে এগিয়ে এসে এসিটার পাওয়ারটা বাড়িয়ে দিল। তোরা চুপচাপ আহানের বুকে হেলান দিয়ে এক আঙ্গুল দিয়ে ওর বুকে আঁকিবুকি করছে। তুমি কি সারা রাত এভাবেই বসে থাকবে তোরা? তোরা আহানের আরো কাছে সরে এসে ওর দিকে তাকিয়ে বলো, আমাকে একটু কোলে নিন না। আমার কোলে উঠেই তো আসলে, তাও মন ভরেনি। হুম, আমাকে আবারও কোলে নিন।
বলেই হুড়মুড়িয়ে আহানের কোলে উঠে বসে গলা জড়িয়ে ধরল। তপ্ত শ্বাস ফেলল আহান। মেয়েটা ক্রমাগত তাকে বেসামাল করে দিচ্ছে। জড়িয়ে ধরে আহানের কাঁধে মাথা রাখায় তোরার উষ্ণ গরম নিঃশ্বাস আহানের ঘাড়ে আছড়ে পড়ছে, শিউরে দিচ্ছে সারা শরীর। বার দুয়েক সরাতে গেলেও তোরা জাপটে ধরেই রইল। বোকা বোকা মুখ করে বলল, আমাকে সবসময় সরিয়ে কেন দেন? আমি কি এতই খারাপ? আহান চোখটা ছোট করে তাকালো তোরার দিকে। তোরা আহানের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গালটাতে ওর নরম আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে বলল, আমাকে কেন ভালোবাসেন না মাস্টার মশাই? আমি কি খুব খারাপ? একটুখানি ভালোবাসা যায় না? আপনার থেকে দূরে থাকতে আমার একদমই ভাল লাগে না জানেন। আপনি কবে আমায় ভালোবাসবেন? বলুন না স্বামী, বলুন না, বলুন না। বলেই আহানের কলার ধরে ঝাঁকালো। তুরা তুরার শরীর, নাক, মুখ, চোখ সবই যেন আহানের ভীষণ কাছে। দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে চাইল। ঢোক গিলার সাথে কণ্ঠনালীর অ্যাডাম আপেলের ওঠা নামাটা স্পষ্ট চোখে বাঁধল তোরার। চিকন আঙ্গুলের স্পর্শে আলতোভাবে ছুঁয়ে দিলে চোখ বন্ধ করে ফেলল আহান। খামচে ধরল তোরার পরনের জামা। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার অদম্য প্রচেষ্টা করে তোরাকে ছাড়িয়ে ধরা গলায় বলল, ঘুমাও তোরা। তোরা ফট করে আহানের কোল থেকে উঠে দাঁড়ালো। আহান প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে তাকাতেই তোরা বলল, আমি নাচবো। গান ছাড়ুন, আমি নাচবো। কি করছো তোরা? পড়ে যাবে তো। বসো। আহানের কথায় কান না দিয়েই খাটের এক কোনায় গিয়ে লাফাতে লাগলো তোরা। আহান উপায় না পেয়ে কোমর জড়িয়ে তোরাকে চেপে ধরে নামিয়ে কোলের ওপরে বসিয়ে বলল, আরেকবার লাফালাফি করলে ঠ্যাং খোড়া করে রেখে দেব। আহানের ধমকে তোরা রাগে গাল ফোলালো। আহানকে খামছে ওর থুতনিতে সজোরে কামড় বসিয়ে দিল। ব্যথায় চোখটা বন্ধ করে ফেলল আহান। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে নিল দাঁতের তীক্ষ্ণ কামড়ের যন্ত্রণা। তোরা গোল গোল চোখ করে আহানের দিকে তাকিয়ে বলল, খুব লেগেছে? হুম, সরি। এটার শোধ আমি তুলবো তোরা রানী। তোলা থাকলো। আগা মাথা কিছুই বুঝলো না তোরা। আহান এবার তোরাকে চিৎ করে শুইয়ে দিল বিছানায়। আবার উঠতে গেলেই চোখ রাঙিয়ে থামিয়ে দিল। কম্বল টেনে গায়ের উপরে দিয়ে বলল, চুপচাপ ঘুমাও। আরেকটা শব্দ করলে তোমাকে বাইরে অন্ধকারে বারান্দায় আটকে রাখবো। তোরাও ভয়ে ভয়ে শান্ত হয়ে শুয়ে রইল। আহান উঠে ফ্রেশ হয়ে এসে তোরার পাশে শুতেই তোরার এক হাত আর এক পা আহানের গায়ের উপরে তুলে ওর বুকে মাথা রাখলো। কি করছো তোরা? সরে যাও। না, আমাকে ভূত নিয়ে যাবে। আমাকে ধরে রাখুন স্বামী। নিঃশব্দে হেসে উঠল আহান। এক হাত দিয়ে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দিল তোরার। তোরাও আর কোনো পাগলামি না করে আহানের টি শার্ট খামচে ধরে ঘুমে তলিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই মাথা ব্যথায় টনটন করে উঠল তোরার। চোখ মুখ কুঁচকে আধ বোঝা চোখে উঠে বসল। আস্তে ধীরে চোখ খুলে ঘুমের ঘোর কাটলে নিজের অবস্থা দেখে কপালে ভাঁজ পড়ল অসংখ্য। গায়ে কালকে পরা গাউনটা কুঁচকে যা তা অবস্থা। মাথাটা ঝিম ধরে আছে। কাল কি হয়েছিল? রাইমার বাড়িতে গিয়েছিল তো। তারপর কি হলো? বাড়িতে কখন আসলো? এই পোশাকেই ঘুমিয়েছে। মাথাটা গলিয়ে আসছে তোরার। কিচ্ছুটি মনে করতে পারছে না। তার উপরে মাথার পেছনের দিকটায় প্রচন্ড ব্যথা করছে। দুই হাতে কপাল ধরে উঠতে যাবে তখনই ঘুরে তা ঢুকলো আহান। বাহ, ঘুম ভাঙলো তাহলে? তোরা নিষ্ক্রিয় দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আহান আবারও বলল, নেশা কেটেছে নাকি আরো কোনো অঘটন ঘটানোর ইচ্ছে আছে? আহানের কথায় তোরার চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। নেশা কেটেছে মানে? সে নেশা করলো কখন? মানে কি বলছেন? নেশা কাটবে মানে? আর কিসের অঘটন? নিরেট স্থূল বুদ্ধ ভঙ্গিতে বলল তোরা। আহান ভীষণ আধ্যাত্মিক রকমের রাশভারী মুখায়ব করে খেদোক্তি স্বরে বলল, কিসের আবার অঘটন? কাল আপির বাসায় থেকে অইন খেয়ে যে যা সব করেছো
ওসব করে মুখে আনা যায় না। তোরার চোখ কপালে। কি করেছে আহান? ভেতরে ধুকপুকানির মাত্রা ছড়াচ্ছে। কি করেছিল সে? ওই গেরেব জুস তার মানে? কি করেছি আমি বলুন না? অপরাধীর চেহারা করে তোরা বলল। আহান এক পলক চাইল তোরার কাঁদো কাঁদো মুখে। অপেক্ষা, আক্ষেপ আর ক্লেশ মিশ্রিত কণ্ঠে বলল, আমার মান সম্মান লুটে নিয়েছো তোরা। আমি তোমাকে ভালো ভেবেছিলাম, নেশা করে যে তুমি এসব। বলেই থেমে গেল, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। দম ফাটা হাসি পাচ্ছে তার। তোরার মুখায়ব দেখে কোনো রকমে খিঁচিয়ে আটকে রেখেছে। এসব মানে? কি করেছি আমি? তুরার ভাঙা ভাঙা গলায় কথাটা শেষ হতেই আহান ঘুরে দাঁড়ালো, থুতনির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এটা দেখেও বুঝতে পারছো না? খোঁচা খোঁচা ছোট ছোট দাড়ির মাঝে 6টা দাঁতের কামড়ের দাগ স্পষ্ট। তুরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অস্পষ্ট স্বরে বলল, এটা কিভাবে? যেভাবে দিয়েছ সেভাবেই। মুখ কুঁচকে বলল আহান। এদিকে তুরার অবস্থাও বেহাল। লজ্জা বিমূঢ়তায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে যেন। কি দিয়ে কি করলো সে কিছুই তো মনে করতে পারছে না। যা সর্বনাশ করার আমারই তো করেছ, সাথে জনসম্মুখে যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দিয়েছ। মানে? কেন? আহান কপট রাগ দেখিয়ে বলল, এটা কি হ্যাঁ? থুতনিতে দাগ নিয়ে আমি ভার্সিটিতে যাব কি করে? স্টুডেন্টস বই ছেড়ে আমাকেই দেখবে। নিগাড় অপরাধ বোধে কুণ্ঠিত তোরা কিছু বলবে তার আগেই রুম থেকে বেরিয়ে গেল আহান। তোরার মুখটা দেখে আর হাসি আটকে রাখা যাচ্ছিল না। মুখ চেপে হাসি আটকে সিঁড়ি বেয়ে নামছিল, তখনই সামনে পড়ল প্রেমা। আহানকে অহেতুক একাকী হাসতে দেখে কৃত্রিম সাজিয়ে রাখা চোখ জোড়া কুঁচকে এলো প্রেমার। আহান, তুই একা একাই হাসছিস কেন? না, এমনিতেই। নিজেকে স্বাভাবিক আচরণের বহিঃপ্রকাশ করে বলল আহান। প্রেমা কৌতুক করে বলল, তোর বইয়ের সাথে থেকে থেকে তোর মাথাটাও যাচ্ছে আর দিন দিন। আহান শার্টের ফুল স্লিভটা হাতা বোতামটা কবজিতে লাগাতে লাগাতে হাসলো অল্প বিস্তর। অক্লেশে বলল, বইয়ের সাথে থেকে না হয় হলাম তার মতো, ক্ষতি কি? উস্কানিমূলক উক্তিতে জ্বলজ্বল করা চোখ নিভে গেল প্রেমার। আহানের এরূপ সহজ স্বীকারোক্তিতে ইদানিং বেশ বউ বউ করা শিখেছে আহান। প্রেমার একদমই সহ্য হচ্ছে না। কলেজ থাকাকালীনই কম চেষ্টা করেনি আহানকে প্রেমের জালে ফেলতে, কিন্তু ওর প্রখর দাম্ভিক্যের ব্যক্তির জন্যে প্রতিবারই বিফল হয়েছে। এত বছর পর আহানকে দেখে পুরানো অসমাপ্ত ইচ্ছেটা বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। আহানের মতো এমন সুদর্শন স্বচ্ছ ব্যক্তিত্বের পুরুষ শুধু প্রেমা কেন, যে কোনো মেয়েরই কামনা হতে পারে। চটজলদি নাস্তা শেষ করে বেরিয়ে পড়ল আহান। আজকে আর তোরাকে সাথে যাওয়ার কথা বলেনি। মেয়েটা যে পরিমাণ লজ্জা পেয়েছে, এবার ওকে ধরে বেঁধেও আহান সাথে নিয়ে যেতে পারবে না। আর এমনিতেও আজ তোরার ক্লাস দেরিতে শুরু হবে। 12টা বাজতেই ক্রিং ক্রিং শব্দে বেল বাজলো। আর তৎক্ষণাৎই বরাবরের মতোই সময় নিষ্ঠায় কাটখাট ব্যক্তিত্বের লোকটার আগমন ঘটল। তবে আজ সকালেই অবাক আহানকে দেখে। কারণটা আহানের আগমন নয়, ওর মুখ ঢেকে রাখা মাস্কটা। এখন তো করোনারও প্রকোপ নেই, তাহলে আহান স্যার মাস্ক কেন পরে এসেছে? আশেপাশের ফিসফিসানির শব্দ স্পষ্ট তোরার কানে আসছে। আর তার দরুন লাজের গ্লানিতে গাল মুখ চিকচিক করে উঠেছে। ক্লাসের মাঝেই একজন তো কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করেই ফেল, স্যার আপনি মাস্ক কেন পরে আছেন? অ্যালার্জেটিক প্রবলেম। বরাবরের মতোই ছোট জবাব আহানের। এবার সবাই শান্ত হলেও ফারিহা জহুরির দৃষ্টিতে একবার আহানের দিকে আরেকবার তোরার দিকে তাকাচ্ছে। অবশেষে তোরাকে খোঁচা দিয়ে বলো, কেসটা কি ফটাফট করে বলে ফেলো তো পাখি। এই অ্যালার্জি কি ভাইরাস জনিত নাকি তোরা জনিত? ব্যাস, এটাই যেন বাদ ছিল। তোরা এবার নিজেকেই নিজেরই গায়েব করে দিতে মন চাইল। একে তো একটু পরপরই আহানের আর চোখের চাহনি তাকে প্রচুর অস্বস্তিতে ফেলেছে, তার উপরে
ফারিহার এরূপ প্রশ্ন জবাব কি সে দেবে? প্রায় দুপুর গড়ালো, বাড়ি ফিরল তোরা। স্বাভাবিকভাবে সে একাই আসলো, কারণ আহানের সামনে দাঁড়ানোর মতো মুখ ওর নেই। কালকের কথা কিছুতেই মনে করতে পারছে না। তার উপরে আহান যা বলল। আহান মিথ্যা বললেও দাগটা তো আর নকল না। আর তোরা নিজে আহানের সাদা শার্টের শার্টটাতে ওর লিপস্টিকের দাগ দেখেছে। কান মুখ গরম হয়ে আসছে ভাবলেই। এমন কাজটা তোরা কিভাবে করলো? কিন্তু আদৌ কি করেছে? এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলে রুবি খাতুন আর আমেনা বেগমকে সোফাতে বসে থাকতে দেখে ভ্রু যুগল কুঁচকালো। তবে তার কারণটা আলাদা। তোরা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রুবি খাতুন উঠে এসে বলল। তোরা ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বলল, আপনারা কি কোথাও যাচ্ছেন মা? না মানে এভাবে রেডি হয়ে বসে আছেন যে? হ্যাঁ মা, আহানের বাবার চাচাতো ভাইয়ের অবস্থা হঠাৎ করেই খুব খারাপ হয়েছে। স্ট্রোক করে উনি বিছানাগত। তাই আমাদের এমন হঠকারিতা করেই যেতে হচ্ছে। তোমার বাবা ইতিমধ্যে চলে গেছেন। তোরা সামান্য চমকিত হলো, তবুও স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে মা, আপনারা তাহলে বেরিয়ে পড়ুন, দেরি করবেন না। হ্যাঁ, তা তো বেরোবই, কিন্তু চুমকিটাও তো আজ সকালে ওর বোনের বাড়িতে গেছে। সে অসুস্থ বলে কবে আসবে ঠিক নেই। আর আহানের দাদা বাড়ির পথও তো সুদূর। তার উপরে যে পরিস্থিতি, আমরা কবে আসব তারও কিন্তু ঠিক নেই। তুমি একা কিভাবে সামলাবে? আপনি চিন্তা করবেন না মা, এ আর কি, আমি পারবো। তোমাকে রেখে যাওয়ার একেবারে ইচ্ছে ছিল না নাতবউ। তবে আহানকে ফোন করেছিলাম, ও বলল সামনেই তোমার পরীক্ষা, এই সময়ে তোমার কোথাও যাওয়া ও পছন্দ করবে না। আপনি চিন্তিত হবেন না দিদুন, অল্প কিছুদিনই তো। অতঃপর রুবি আর আমেনা খাতুন বেরিয়ে গেল। তুরা তাদের যাওয়ার পানে চেয়ে প্রশ্বাস ছেড়ে ভাবল। মুখে মুখে পারবো বললেও মনে মনে তুরার শঙ্কা বাসা বাঁধল। এবার সে কোথায় পালাবে? সারা বাড়িতে তো শুধু সে আর আহানই রয়ে গেল।